হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুবই দুঃখিত যে মাঝখানে কয়েকদিন ভিডিও আসেনি। কারণটা হচ্ছে কি, আমি 3 দিনের ব্রেক নিয়েছিলাম। নরমালি 3 দিনের ব্রেক পেলে সবাই যায় হচ্ছে সিকিম, দার্জিলিং, মানালি, বাট আমি গিয়েছিলাম হচ্ছে টয়লেটে। ওইটাই আমার সবচেয়ে ভালো লাগে, ভালো জায়গা আর কি। তো যাই হোক, আমি তোমাদের অলরেডি একবার মেনশন করেছি যে অনলি জাপানিজ অলরেডি শেষের দিকে। এই চ্যানেলটাই হয়তো আমরা বন্ধ করে দেবো, বা এটা নিয়ে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আমি কথা দিয়েছিলাম যে টোকিও রিভেঞ্জার্স শেষ না করে আমরা অনলি জাপানিজ বন্ধ করবো না। তো সেই হিসেবে মূলত আমরা টোকিও রিভেঞ্জার্স এই সিজন 3 পুরো শেষ করে তারপর আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব, এটা কি কন্টিনিউ থাকবে না থাকবে না। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো সরাসরি আমরা মূল ভিডিওতে যাই। এবং এ পর্যন্ত আমরা টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 5টা এপিসোড পর্যন্ত দেখেছি। আর আজকের ভিডিওতে আমরা সিজন 3 এপিসোড নাম্বার 6 এবং এপিসোড নাম্বার 7 কভার করব। আর তারপর থাকবে হচ্ছে আর মাত্র 6টা এপিসোড আর কি, এবং সেগুলো আগামী 3 দিন বা 5 দিনের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমাদের ইজানা আর কিসাকির দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদেরকে বলা হয় যে ইজানা করে গেছে কি কিসাকির জন্য বডি ডাবল রেখেছিল। মানে কিসাকির মতো দেখতে অন্য একজনকে অ্যারেঞ্জ করা হয়েছে, কারণ কিসাকি তো এমাকে মেরেছে। তো খুনের দায় কিসাকিকে ধরে নেওয়ার বদলে ওই কিসাকির মতো যে দেখতে তাকে আর কি ফাঁসিয়ে দেওয়া হয়েছে ইজানার পক্ষ থেকে। তো এরপর কিসাকি বলে, আমি মাইকের ব্যাপারে একটা বিষয় বুঝতে পেরেছি, একজন লিডার হওয়ার জন্য আমাদের বুদ্ধির দরকার হয় না, ভালো চেহারার দরকার হয়। আর মাইকের কাছে ভালো চেহারা রয়েছে লিডার হওয়ার জন্য। তো এখানে চেহারা বলতে আসলে চেহারা বোঝানো হয়েছে না কি বোঝানো হয়েছে আমি নিশ্চিত নই। এবং এর সাথে কিসাকি এটাও বলে যে মাইকের আশেপাশে টোয়ানের যারা রয়েছে তারা মাইকের আশেপাশে থাকা উচিত নয়, কারণ তারা মাইকের যে অ্যাকচুয়াল পটেনশিয়ালিটি বা মাইকের যে অ্যাকচুয়াল শক্তিটা সেটা নষ্ট করে দিচ্ছে। তো এর জন্য মাইকিকে আমার সামনে নিয়ে যেতে হবে। আর এই কারণে মাইকিকে এরকম একটা শব্দ আমার প্রয়োজন ছিল, আর এই জন্য আমি হাতটা ময়লা করেছি। আর এখানে কিসাকি তার সকল ক্রাইম করে একসেপ্ট করে নেয়। সে বলে যে আমি নিজে মাসাকির সাহায্যে ড্রাকেনের উপর হামলা করিয়েছিলাম ড্রাকেনকে মারার জন্য, কিন্তু ওর সময় তাকিমিচি হানাকি আমার প্ল্যানে ঝামেলা বানিয়েছে। তারপর আমি বালহালা গ্যাং বানিয়ে ওদের উপর আমি ধ্বংস করার চেষ্টা করেছি, এবং আমার প্ল্যান ছিল মাইকিকে আমি ওই গ্যাংয়ের লিডার বানাবো, কিন্তু তারপরে ওই কেসে বাজি নিজের নাক গলিয়েছে। আর এই কারণে আমি কাজুটোরাকে ব্যবহার করে বাজিকে মেরে দিয়েছি। আর তারপর কিসাকি বলে আমার কাজে যে ব্যাঘাত ঘটাবে আমি তাকে মেরে ফেলবো, কেউ জীবিত থাকতে পারবে না। তো ইজারা তখন বলে বাকি সব কেসে তো তুমি সরাসরি যাওনি, বাট এই কেসে কেন তুমি নিজে সরাসরি নিজের হাত ময়লা করলে? তুমি অন্য একজনকে ব্যবহার করতে পারতে এমাকে মারার জন্য। এমন কি হয়েছে যে এমাকে মারার জন্য তুমি নিজে চলে গিয়েছিলে হামলা করার জন্য? তো কিসাকি তখন বলে, দেখো আমি কিছুক্ষণ আগে তোমার নিজের বোনকে মেরে এসেছি, তুমি তোমার বোনের চিন্তা না করে তুমি এই ব্যাপার নিয়ে পড়ে রয়েছো যে আমি কেন গেলাম সেখানে মারতে। এই বিষয়ে তো তোমার কোনো লেনাদেনা থাকা উচিত নয়, তাই না? কিন্তু এখানে আসে এই সিরিজের সবচেয়ে আসল টুইস্ট। ইজানা বলে এমা তো আমার বোন নয়, যদিও আমি ওকে বলেছিলাম অনেক আগে জোর জন্য আমি ফিরে আসবো, বাট আমি ফ্রস্টার রুমে এতিমখানাতে আমি একা ছিলাম, যেখানে আমি 10 বছর কাটিয়েছি। আর সেখানে শুধুমাত্র আমার সাথে একজন মানুষই দেখা করতে যেত, সেটা হচ্ছে শিনিচিরো সানো, মাইকের বড় ভাই। এবং সেই একমাত্র মানুষ ছিল ওই সময় যে আমাকে শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট করেছে। আর এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি শিনিচিরোকে আমি ছাড়া যারা যারা পছন্দ করে তাদের সবাইকে আমি মেরে ফেলবো, শুধুমাত্র আমাকে ছাড়া। তো কিসাকি তোমার তো তোমার হয়ে গিয়েছে, তুমি এখন আমাকে যে কোনো ভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে ইজানা হচ্ছে অনেক শক্তিশালী আর কিসাকি হচ্ছে ভয়ঙ্কর বুদ্ধির মানুষ। সে মনে করে নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করে এবং নতুন নতুন কিছু করে আর কি। তো দুজনের দরকার। তো যাই হোক, এখানে আমরা আরেকটা জিনিস কিন্তু সবাই জানি যে তাকিমিচি অনেক আগে থেকে চেষ্টা করছে সবকিছু ঠিক করার, কিন্তু কিসাকি বারবার জটলা বাজাচ্ছিল। কিন্তু এইবার যেহেতু কিসাকিও ভবিষ্যতে মারা গিয়েছে এবং কিসাকিও যেহেতু টাইম ট্রাভেলার, মানে অন্তত তাকিমিচি এটাই মনে করে, তো মানে কিসাকিও আর ভবিষ্যতে যেতে পারছে না। আর ওর ভবিষ্যতে নাওটো মারা গিয়েছে, এই কারণে তাকিমিচি আর ভবিষ্যতে যেতে পারছে না। তো এই কারণে দুজনেই তারা এখানে ফেসে গিয়েছে। তো তাকিমিচি এবং কিসাকি তারা দুজনের পক্ষ থেকে সর্বোচ্চ শেয়ারটা সর্বোচ্চ ডেঞ্জারাসটা কিছু করবে। আর অন্যদিকে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে ড্রাকেন এসেছে আর সে এমার লাশ দেখে। ড্রাকেনের তো প্রথমে বিশ্বাসই হয় না এটা কি হচ্ছে, তার সাথে কি কোনো মজা করা হচ্ছে। ওর বিশ্বাস হচ্ছিল না এমার মৃত্যু হয়েছে। আর মাইকিকে আমরা দেখতে পাই বাইরে ওর ডিপ্রেশনে বসে রয়েছে। আর তখন তাকিমিচি মাইকির পাশে এসে বসে, কিন্তু কি বলবে এটা ভেবে পাচ্ছিল না। বাট ড্রাকেনই তখন রুম থেকে বাইরে আসে এবং বলে, ওই মাইকি 1 মিনিটের জন্য আমার সাথে বাইরে চল, তোর সাথে আমার কথা আছে। তো ওরা দুজন যখন যাচ্ছে তাকিমিচি ওদের পেছনে যায়। তো ড্রাকেন তখন মাইকিকে বলে, মাইকি বল আমাকে কি হয়েছে, কিভাবে এইসব হয়েছে। তো এরপর ড্রাকেন করে কি মাইকিকে অনেক ঘুষি মারতে শুরু করে, কিন্তু মাইকি নিজেই তো অনেক শক্টে ছিল, ও কিছুই বলতে পারে না। আর এরপর ড্রাকেন মাইকির কাছে আবারও জিজ্ঞাসা করে থাকে কি হয়েছে আমাকে বল। তো ড্রাকেনের পুরো রাগ উঠে যায় এবং ও তো মনে করে মাইকের উপর পুরো রাগ উঠিয়ে দেয়। আর এদিকে তাকিমিচি তখন কান্না করতে শুরু করে এবং নিচে বসে পড়ে এবং সে ড্রাকেনের কাছে ক্ষমা চায় এবং বলে এই সবকিছুর পেছনে আমার হাত ছিল, কারণ আমি ইনোপি মাইকির ভাই শিনোচুরির কবরস্থানে গিয়েছিলাম। আর ওখানে আমাদের ইজারার সাথে দেখা হয় আর এমাও সেখানে ছিল। আর এর জন্য মাইকি আমাকে বলেছিল এমাকে নিয়ে দূরে যেতে। তো ওই সময় এমা আমার দায়িত্বে ছিল, কিন্তু আমি এমাকে বাঁচাতে পারিনি। তো তুমি ভুল মানুষের উপর হাত উঠাচ্ছ, তোমার উচিত আমাকে মারা। তবে এই কথা শুনে ড্রাকেন থামে না, সে মাইকিকে মারতে থাকে এবং বলতে থাকে তুই এই গ্যাং আমাদেরকে প্রোটেক্ট করার জন্য বানিয়েছিলি, কি লাভ হয়েছে গ্যাং তৈরি করে। তো তাকিমিচি এখানে ড্রাকেনকে থামানোর চেষ্টা করে, বাট ড্রাকেন তো পুরো পাগল হয়ে গিয়েছে। আবার মাইকেও বুঝতে পারছে ড্রাকেনের কথা তো ঠিক, আসলে এই গ্যাং দিয়ে আমি কাকে বাঁচাতে পেরেছি। 5 দিন জেলে রয়েছে, বাজি মারা গিয়েছে, ওদের আরেকটা মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে, এমাও মারা গিয়েছে। তো এখন ড্রাকেনের অনেক রাগ হয়, কারণ এই গ্যাংটা যখন তৈরি হয় তখন মাইকের হাতে সকল দায়িত্ব ছিল এই গ্যাংয়ের সবাইকে প্রোটেক্ট করা, সবাইকে নিয়ে একসাথে চলার। বাট এমনটা হয়নি, অনেক লোক তাদের গ্যাং থেকে চলে গিয়েছে যারা পুরাতন ছিল। তো ড্রাকেন এবার কান্না
করতে থাকে এবং এবার ব্যাপারে চিন্তা করে। আর তাকেমিচি তখন ড্রাকেনকে বলে, ড্রাকেন আমি জানি তুমি এমন না, আমি জানি তুমি এই বিপদ এড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবে, তুমি একসেপ্ট করতে পারবে যা হয়ে গিয়েছে সেটা নিয়ে। বাট তখনই তাকেমিচি নিজেরও হীনতার কথা মনে পড়ে। সে চিন্তা করে যে আমি ড্রাকেনকে এই কথা কিভাবে বললাম, কিভাবে আমি ওইটাকে একসেপ্ট করতে বললাম, যেখানে আমি নিজেই তো একসেপ্ট করতে পারিনি হীনতার ব্যাপার। আমি বারবার টাইম ট্রাভেল করেছি, বারবার পুরো নিজের জীবন লাগাচ্ছি হীনতাকে বাঁচানোর জন্য। তো ড্রাকেন কিভাবে আমাকে ভুলতে পারে, মাইকি কিভাবে আমাকে ভুলতে পারে, আমি এটা ওদের কিভাবে বললাম এটা একসেপ্ট করার জন্য। আর অন্যদিকে আমাদের টোমানের মিটিং এর দৃশ্য দেখানো হয়, কারণ তাদের সময় হয়ে গিয়েছিল ফাইট লড়াই। তো বেসিক্যালি তারা লড়াই করবে হচ্ছে আজকে টেনজোগি গ্যাং এর সাথে, আজকে ফাইনাল ফাইট হবে। তো সবাইকে ফোন করার চেষ্টা করে, বিশেষ করে ক্যাপ্টেন ড্রাকেন এবং তোমার মাইকিকে কল করে। বাট তাকেমিচি, ড্রাকেন, মাইকি সবার নাম্বার বন্ধ ছিল। বাট তখন সেখানে ইনোপে চলে আসে এবং বলে অনেক খারাপ একটা জিনিস হয়েছে। আর অন্যদিকে আমাদের মাইকি আর তাকেমিচির দৃশ্য দেখানো হয়, যেখানে মাইকি এখনো পুরো শক্টে ছিল, সে আর কিছু বলে না। তখন তাকেমিচি বলে, আমি জানি এই সময় আমাদের এই সব কিছু করার নয়, কিন্তু তোমার অর্ডার ছাড়া আমরা টেনজোগার সাথে আজকে লড়াই করতে পারবো না। আজ আমাদের ওদের সাথে লড়াই, আর তার উপর কিসাকি ওদের সাথে রয়েছে এবং কিসাকি সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড। আর কিসাকি আমাকে মেরেছে, ও অনেক খারাপ একটা মানুষ। আর আমি জানি ও এত চালাক যে ওইগুলোর জন্য ধরাও পড়বে না। তো এই জন্য আমি টেনজোগি গ্যাং এবং কিসাকিকে শেষ করার জন্য যাচ্ছি। যদি আমাকে এই লড়াই একা করতে হয় আমি তাও যাবো। তো তখনই তাকেমিচি বের হয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় হেনাতা দৌড়াতে আসছে হসপিটালের মধ্যে, মানে ওর বান্ধবী এমা মারা গিয়েছে। আর তখন তাকেমিচি ওই রুমের কাছে আসে, আর সে দেখতে পায় হেনাতা অনেক কান্না করছে, আর ড্রাকেন পাশে বসে কান্না করছে। তো যাই হোক, হেনাতার অনেক ভালো একটা বান্ধবী ছিল, অনেক কান্না করছিল, ওর বিশ্বাসই হচ্ছিল না কিভাবে মারা যেতে পারো। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে হেনাতা আর তাকেমিচি ওদের মিলিয়ে দিতেও কিন্তু এই এমা প্রচুর হেল্প করেছিল। তো যাই হোক, তখন আমাদের তাকেমিচি করে কি, হেনাতাকে মন ভালো করার জন্য মনে করো ওই পোলাবাইনা কাজ করে। বাট এতে হেনাতার প্রচুর রাগ হয়, সে বলে এটা মজা করার সময় না। কিন্তু এরপর যখন হেনাতা তাকেমিচির সামনে আসে, ও দেখতে পায় তাকেমিচি নিজেই তো কান্না করে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো তাকেমিচি তখন বলে, আজ থেকে 12 বছর পর ভবিষ্যতে আমি যখন ডিপার্টমেন্ট স্টোরে কাজ করব, তখন একটা ছোট বাচ্চা হারিয়ে গিয়েছিল এবং ও কান্না করছিল। তো ওর মা আসা পর্যন্ত আমি ওর মন ঠিক রাখার জন্য ওর সাথে আমি এরকম করেছিলাম, কিন্তু এই বাচ্চাটা এর জন্য আরো বেশি কান্না শুরু করেছিল। তো এটাই সত্য, আমার বয়স 26 বছর, কিন্তু আমি একটা ফালতু লোক, আমি বেশি কিছু করতে পারি না। কিন্তু একটা জিনিস এখনো রয়েছে যেটা আমি করতে পারি, আর সেটা আমি করতে যাচ্ছি। তবে আমি যদি আজকে মরেও যাই, তবে তারপর আমি তোমাকে প্রোটেক্ট করার ব্যবস্থা করে তারপর মরবো। ভবিষ্যতে তুমি যাতে বেঁচে থাকো সেই ব্যবস্থা করে মরবো, কারণ আজকে আমি কিসাকির খেলা সমাপ্ত করবো। তো এরপর তাকেমিচি হসপিটাল থেকে বাইরে বের হয়, আর চিফুকে আমরা দেখতে পাই ও অপেক্ষা করছিল তাকেমিচিকে নেওয়ার জন্য বাইক নিয়ে। তো যাই হোক, চিফু বলে তাকেমিচি চলো, সবাই অপেক্ষা রয়েছে। তো এরপর চিফু আর তাকেমিচি দুজনেই সিঁড়ির উপরে দাঁড়িয়ে যায়, আর সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। কিন্তু এরা তো সবাই মাইকি আর ড্রাকেনের ভক্ত, তাকেমিচির কথা কি শুনবে। কিন্তু চিফু তখন চিৎকার করে বলে, আমাদের লিডার মাইকির বোনের মৃত্যু হয়েছে। তো এই কথা শুনে সবাই শকড হয়ে যায়, আর সবাই তখন চিফুর কথা সিরিয়াসলি শুনতে শুরু করে। তো সবাই তখন চিন্তা পড়ে যায় যে আমাদের লিডার আর ক্যাপ্টেন তাহলে কিভাবে আছে, আই মিন মাইকি আর হচ্ছে ড্রাকেন। কিন্তু চিফু তখন বলে, যাই হোক না কোনো, আজকে আমাদের লিডার এবং ভাইস ক্যাপ্টেন এখানে আসতে পারবে না, কিন্তু আমাদের লড়াই আগে হার মানা যাবে না। কিন্তু বাকি সবাই বলতে শুরু করে, দুজন টপ লিডার ছাড়া আমরা কিভাবে লড়াই করবো, ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। আর তখন ইনোপিও বলে, হ্যাঁ এটার মানে হচ্ছে আমাদের আজকে লড়াই করা উচিত হবে না, আমাদের ব্যাক আউট করে দেওয়া উচিত, আর এটা লড়াই করার সময় নয়, কারণ আমাদের টোমানে এমনিতে অনেক কম লোক রয়েছে এবং আমরা যদি আজকে ফাইটে হেরে যাই পুরো টোমান শেষ হয়ে যাবে, তাছাড়া বেশিরভাগ মানুষই আহত। তো তাকেমিচি তখন বলে, হ্যাঁ আমি মানছি এই কথা সত্য, কিন্তু টোমান আজকেই টেনজোকি গ্যাং এর সাথে লড়াই করবে। বাট এই কথা শুনে সবাই রেগে যায় তাকেমিচির উপর এবং বলে, তুমি হয়তো ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন, কিন্তু আমাদের লিডার হওয়ার চেষ্টা করো না, মাইকের জায়গা তুমি নেওয়ার চেষ্টা করো না, তুমি আমাকে অর্ডার দেওয়ার কে, তুমি সরে যাও, আমরা চলে যাচ্ছি। তো এরপর তারা সবাইকে সেখান থেকে পালাতে শুরু করে, লড়াই করবে না। আর তাকেমিচিও জানতো এই সবকিছু হবে, তবে তারপরেও তাকেমিচি বলে, আমি তো পেছনে সরতে পারবো না, আমাকে যদি একাও যেতে হয় আমি একাও যাবো। আর তখন চিফু তাকেমিচির সাথে ছিল এবং চিফু বলে, আমি তোমার সাথে আছি। আর ওই মুহূর্তে আকুন, মানে তাকেমিচির বন্ধু যে গ্যাং রয়েছে, ও আকুন চলে আসে এবং বলে, এটা তো সব সময়ের কথা, তো সবাই চলে গেল, সবাই হার বললো, তুই হার মানবি না, আর তোকে তো আমি একা ছাড়তে পারবো না, আমি তোর সাথে আছি। তো তাকেমিচির যে গ্যাং ছিল, ফ্রেন্ডরা ছিল, ওরা সবাই এসে দাঁড়িয়ে যায়। আর তারপর ওরা বলতে শুরু করে, সবাই যখন মার খেয়ে মাঠে পড়েছিল তখন শুধুমাত্র তাকেমিচি উঠে দাঁড়িয়েছিল এবং আরো মার খেতে শুরু করে। আর তাকেমিচি শুধুমাত্র ফার্স্ট ডিভিশনের লিডার না, সে হচ্ছে আমাদের মোটিভেশন, আমাদের টোমান গ্যাং এর জন্য মোটিভেশন। আর এই কথা শুনে সবাই থেমে যায়। আর তখন পোলাবানো আস্তে আস্তে বলতে থাকে, হ্যাঁ তাকেমিচি তো সেই ছেলেই যে ওই লড়াই লড়ে না, যে লড়াই সে জিততে পারবে, বাট ফাইনালি সেই লড়াই সে জিতে যায়। কিন্তু আমাদের পরে দেখানো হয় যে এই কথাটা বলেছে, এই কথাটা আর কেউ না, এটা স্মাইলি ছিল, মানে সবচেয়ে ডেঞ্জারাস পোলাপ স্মাইলি। তো স্মাইলি আর অ্যাংরি এসেছে, দু ভাই এসেছে এখানে, স্মাইলিকে ধরে নিয়ে এসেছে অ্যাংরি, এবং আমরা দেখতে পাই এখানে মিটশো চলে এসেছে আর হাকাইও চলে এসেছে। আর মিটশো বলে, তাকেমিচি তুমি হাকাই আর অ্যাংরিকেও সাথে নিয়ে যাও, কারণ ওরা দুজন এখন ভালো ফর্মে রয়েছে। তো অ্যাংরি তখন বলে, তাকেমিচি তোমাকে টোমানের দায়িত্ব একা নিতে হবে না। আর তখন ইনোপি বলে, তোমাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে? কিন্তু চিফও তখন বলে ওঠে, মাথা খারাপ হয়নি, বাট আমরা যদি এখান থেকে পালিয়ে
হারিয়ে যাই তাহলে ওই টোমান চিরদিনের মতো একবারে শেষ হয়ে যাবে। আর এই টোমানের মান সম্মান বাঁচানোর জন্য আজকে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা কেমন, আমরা ভাঙবো কিন্তু মস্কাবো না। আর এই কথা শুনে সবাই মোটিভেট হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে আমরা সবাই টোমানকে ভালোবাসি এবং টোমানের মান সম্মান রক্ষার জন্য আমরা সবাই মরতে রাজি রয়েছি। আর এরপর তাকেমিচি নিজেকে নিজে বলতে থাকে আমি এমার বাচিকে বাঁচাতে পারিনি, বাট যা রয়েছে তাদেরকে আমি বাঁচাতে পারি। আর আমি যদি অদ্ভুত কিছু করতে পারি, টাইম ট্রাভেল করতে পারি, তাহলে আমি এটা কেন পারবো না? আমার জন্য কোনো কিছু অসম্ভব না। আর এর জন্য আমাকে সর্বপ্রথম টেনজুকে হারাতে হবে, আর ইজানার 12টা বাজাতে হবে, আর টেটা কিসাকিকে জানে মেরে ফেলতে হবে। আর তারপর তাকেমিচি সবাই চিৎকার করতে থাকে এবং লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর এরই সাথে শেষ হয়ে যায় টোকিও রিভেঞ্জার্স এর 6 নম্বর এপিসোড। তো এবার চলো আমরা 7 নম্বর এপিসোড শুরু করি। তো এপিসোডের শুরুতে আমাদের ওই রাত্রি মানে 22 ফেব্রুয়ারির ইয়োকোহামার দৃশ্য দেখানো হয়, যেখানে টোমানের সাথে টেনজিকো লড়াই হওয়ার কথা। তো ইজানা তার টোমান গ্যাংকে রাত 8টা বাজে দেখা করতে বলেছিল, কিন্তু তখন দেখা যায় যে 9:55 বাজার পরেও টোমানের কেউ এসে পৌঁছায়নি। তো ইজানা তখন বলতে থাকে তার মানে আজকে আমরা ইতিহাস বদলাবো। আর এখানে আমরা দেখতে পাই যে টোকিওর অনেক বড় বড় যে তোমার গ্যাংস্টাররা ছিল, বড় বড় যে অনেক তোমার এই যে সন্ত্রাসীরা ছিল, তাদেরকে ওরা পিটিয়ে বসিয়ে রেখেছে, তাদের চেহারায় রক্ত। তো ইজানা তখন ওদের উদ্দেশ্য করে বলে তোমাদেরকে টোকিওর সবচেয়ে বেস্ট শয়তান বলা হয়, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এদিকে কাকুচো তখন বলে 10টা তো বেজে গেল, আমার মনে হয় না টোমান আর আসবে, ওদের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নেই। তো এখানে মূলত ওদের যে প্ল্যানটা ছিল ইজানার, ওরা মনে করে টোমানকে তো শেষ করে দেবেই, একবারে চিরতরে শেষ করে দেবে। তারপর আরো বড় ধরনের একটা প্ল্যান রয়েছে। তো যেহেতু টোমান আসেনি তার মানে টোমান শেষ, ওরা টোমানকে বাদ দিয়ে দিয়েছে। এখন ইজানা তারপর তার গ্যাং এর উদ্দেশ্যে ঘোষণা করে যে টেনজিকো বা ওদের গ্যাং টেনজুকো এখন থেকে আগে বেরোবে, মানে আরো সামনের দিকে যাবে। তারা এখন থেকে শুধুমাত্র এই পোলাপাইনা মারামারি করবে না, তারা আন্ডারওয়ার্ল্ডে যেসব বড় বড় গ্যাং রয়েছে তাদের সাথেও ফাইট করবে। এটা দেখার দরকার নেই তারা কত বড় গ্যাং, তাদের কাছে কত অস্ত্র রয়েছে, তারা ইয়াকুজা না অন্য কোনো মাফিয়া, সেটা দেখার দরকার নেই। একতলা সফটের উপর অ্যাটাক করবে এবং পুরো টোকিও, পুরো জাপানের আন্ডারওয়ার্ল্ডকে ইজানারা কন্ট্রোল করবে। কিন্তু এরপর ইজানা মনে মনে বলে যাই করি না কেন মাইকি, তুমি সবসময় এর মধ্যেই থাকবে, এর থেকে তুমি কিভাবে বেশি আর যাবে। মানে ওরা মাইকির শক্তি ওরা একসময় ইউজ করবে বা মাইকিকে ওদের আন্ডার রাখবে, এটা ওদের প্ল্যান আর কি। তো এরপর ওই টেনজুকি গ্যাং ইজানার গ্যাং এর প্ল্যান বলতে থাকে টোমান গ্যাং কতটা দুর্বল, তারা মাইকিকে ছাড়া কিছুই করতে পারছে না। তো এর জন্য টোমান গ্যাং আসতে পারেনি। কিন্তু কিসাকি সবাইকে আটকে এবং বলে তোমার কোনো আইডিয়া নেই, টোমান গ্যাং না আসলেও একজন এখানে আসবেই, আমার বিশ্বাসও আসবে। কার কথা বলছে বুঝতেই পারছো। তো কিসাকি সবাইকে শান্ত হতে বলে, আর তখনই বাইকের শব্দ পাওয়া যায়। তার মানে কি টোমান এখানে চলে আসছে? কিন্তু কিসাকি বলে তাদের কিছুই যায় আসে না। কিন্তু ওদের সাথে মাইকি আছে না কে রয়েছে, কিন্তু মাইকি থাক বা যেই থাক, ওদের সাথে যতক্ষণ তাকেমিচি রয়েছে ওরা কখনোই হার মানবে না। আর লিডার এমনই হওয়া উচিত যে কিনা সবসময় সামনে থেকে লিড করবে, মোটিভেট করবে। মানে এখানে কিসাকি ইনডাইরেক্টলি তাকেমিচির প্রশংসা করছে। আর কেন প্রশংসা করছে, কেন তাকেমিচিকে বারবার হিরো বলে কিসাকি, তাকেমিচির সাথে কি ঝামেলা, এগুলো আমরা খুব শীঘ্রই জানতে পারবো আর কি। তো যাই হোক, এরপর কিসাকি তাকেমিচিকে দেখে বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তখন তাকেমিচির সাথে চিফু ভাবে এই হারামজাদা কিসাকি কই দাঁড়িয়ে রয়েছে, ওকে যে আমরা জানে মারবো, ও পর্যন্ত পৌঁছাবো কিভাবে? তার মানে এই টেনজিকো পুরো গ্যাংকে আমরা যে পর্যন্ত হারাতে না পারবো সে পর্যন্ত আমরা কিসাকি অব্দি পৌঁছাতেই পারবো না। বাট তারপরেও তাকেমিচি ওয়াদা করে যেভাবেই হোক আমি কিসাকিকে ওখান থেকে নিয়ে আসবো এবং ওকে আমি মেরে দেবো। কিন্তু তখন ইজানা টোমান গ্যাংকে দেখে বলে আমার তো মনে হয় না তোমরা অনেক বেশি লোক এসেছো, তোমরা এত কম লোক কেন এসেছো? তো এখানে আমরা দেখতে পাই এই টেনজু গ্যাং এর মেম্বার অনেক বেশি ছিল, গ্যাংটা অনেক বড়। আর অন্যদিকে টোমান গ্যাং এর তো বেশিরভাগ পোলা বান্ধবী মনে করে যে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং মেন যে লিডার গুলো ছিল, ক্যাপ্টেন ছিল, ওদেরকে তো মেরে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, আর একটা তো বেইমানি করেছে। এই জন্য ইজানা এত অল্প মানুষ দেখে বলে চলো আমরা ভ্যানগার্ড ফাইট শুরু করি। আর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে ভ্যানগার্ড ফাইট কাকে বলে। তো যেহেতু তোমাদের দলের লোক কম, তো দুই গ্যাং থেকে একজন করে লোক আসবে এবং দুজনের মধ্যে ফাইট শুরু হবে এবং তারপর সব লোক আস্তে আস্তে আসা শুরু করবে। আর এভাবেই সবাই অল আউট হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই টেনজিকো গ্যাং এর মেন 4 জন যে রয়েছে ক্যাপ্টেন, যাদেরকে বিগ 4 বলা হয়, তারা আসে। যার মধ্যে সিয়ন এবং মাদারামে ছিল। আর মাদারামের নামটা আমরা এর আগেও শুনেছি, সে ব্ল্যাক ড্রাগনের লিডার ছিল এক সময়। আর সে অনেক বেশি এক্সাইটেড ছিল লড়াই করার জন্য এবং তার কনফিডেন্স ছিল অনেক বেশি যে সে টোমানকে একাই হারিয়ে দিতে পারবে। তো মাদারামে তখন বলে তোদের গ্যাং এর একটাকে দেখেও তো সুস্থ মনে হচ্ছে না, মনে হচ্ছে সবগুলোকে মুসলমানি করে দিয়েছে, তোদের সবাইকে দেখে অনেক দুর্বল লাগছে, আমার তো মনে হয় আমি একাই তোদেরকে হারিয়ে দেবো। কিন্তু এই কথা শুনে তাকেমিচি এগিয়ে যায়, বাট তখন পেছন থেকে পিয়ন এসে তাকেমিচিকে আটকায়। আর এই পিয়ন কিন্তু একসময় ভিলেন হয়েছিল, তোমাদের মনে আছে, তাকেমিচির জন্য ঠিক হয়েছে। তো যাই হোক, এরপর পিয়ন মাদারামের সামনে যায় এবং বলে তোমার সাথে আমার ফাইট হবে। আর যাওয়ার আগে তাকেমিচিকে পিয়ন বলে যায় দেখো তুমি আজকে আমাদের অ্যাক্টিং লিডার, মানে ভারপ্রাপ্ত লিডার, তো এই জন্য তোমাকে সুরক্ষিত রাখা আমাদের জরুরি, তুমি পেছনে থাকো। তো এরপর পিয়ন যখন নিজের ইন্ট্রোডাকশন দিতে যায়, নিজের পরিচয় দিতে যায়, তখন মাদারামে বলে এ হালা তাতে আমার কি, তুই টোমানের কি না কি এটা আমার দেখার বিষয় না, তো কারণ আজকে টোমানের সবগুলোকে আমি জানে মেরে ফেলবো, তো তোরা কে কি এটা আমার জানা দরকার নেই। তো এরপরে ফাইট শুরু হয়ে যায় এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে পিয়ান এক ঘুষিতে মাদারামেকে দূরে ফেলে দেয় এবং বেহুশ করে দেয়। আমরা দেখতে পাই পিয়ান অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে, এত বেহুশ হয় যে সে আর উঠতেই পারে না। আর হাকাই তখন বলে মিটসু একবার বলেছিল যে পিয়ন কিছুটা বোকা হলেও ওর শৈল অনেক বেশি শক্তি। তো যাই হোক, সবাই তখন অবাক হয়ে যায় যে পিয়ন একাই বিগ 4 একজনকে এভাবে মেরে ফাটিয়ে দিয়েছে, বেহুশ করে দিয়েছে। তার মানে টোমান সংখ্যায় কম হতে পারে বাট অত দুর্বল নয়, ওদের শক্তিশালী ফাইটার রয়েছে। আর তখন পিয়ন বলে তাকেমিচি এখন বাকি সবকিছু তোমার হাতে, তুমি জাস্ট একবার সিগন্যাল দাও হামলা করার, আমরা সবাই হামলা করব। তো তাকেমিচি তখন সবাইকে বলে তোমরা কি রেডি আছো? আর তখন পেছন থেকে টোমানের সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা তৈরি আছি। আর তাকেমিচি তখন মনে মনে ভাবে এই সবকিছু কিসাকির জন্য হয়েছে,
করেছে, আর সে এত কিছু করেছে আমার প্ল্যান ভেঙে দেওয়ার জন্য। তাই এখন সময় হয়ে গিয়েছে ওকে শেষ করার। তো এরপর টোমানের সবাই তাকেমিচির নির্দেশে সামনে এগিয়ে যেতে থাকে, আর তারপর টোমান এবং তেনজিকো গ্যাং এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর তখনই দেখা যায় পিয়ান একাই এক একজনকে তুলে আছাড় মেরে দিচ্ছে। আবার হাকাইও কম না, সেও তেনজিকো গ্যাং এর মেম্বারদেরকে মানে সেই লেভেলের খেলাতে থাকে। অ্যাংরো সেই ভালো পারফর্ম দিচ্ছিল, কিন্তু তাদের মেইন প্ল্যান ছিল তারা তো এই 200 জনের সাথে একটা না বেশিক্ষণ লড়াই করতে পারবে না। ওদের মেইন প্ল্যান ছিল ইজানা এবং কিসাকিকে মারা। মানে ওরা এখানে ওদেরকে ব্যস্ত লাগবে ওই সুযোগে তাকেমিচি আর চিফিও গিয়ে ইজানা আর কিসাকিকে মারবে। তো যাই হোক, তখনই আমাদের ইজানার দৃশ্য দেখানো হয়, আর সে মাদারামের কাছে এসে বলে খালা তুই একটু বেশি কনফিডেন্স ছিলি, এর জন্য তোর এই হাল হয়েছে। আর আমি ওর জন্য বুঝতে পারলাম ব্ল্যাক ড্রাগন কেন হেরেছিল। এই কারণে হেরেছিল কারণ তুই দুর্বল ছিলি, এমনটা না যে টোমান শক্তিশালী ছিল। তোর মতো এরকম একটা বলদের জন্য ব্ল্যাক ড্রাগন শেষ হয়েছিল। আর তুই যদি এখানেও এরকম করতে থাকিস তাহলে আমার এই টেনজিওকে গ্যাংকেও সবাই দুর্বল ভাবতে শুরু করবে। তো এটা বলার পরে ও চলে যায়। আর পিয়ান এমন ভাবে ফাইট করছিল, এটা দেখে টেনজিওর কয়েকজন মেম্বার ভয় পেয়ে বলে ভাই আমি ওর সাথে ফাইট করতে যাবো না, আমি অন্য কারোর সাথে ফাইট করবো। বাট তখনই পেছন থেকে ইজানা চলে আসে এবং একটা লাথি মেরে পিয়ানকে ফেলে দেয় এবং পিয়ান ইনস্ট্যান্টলি সেখানে বেহুশ হয়ে যায়। আর সত্যি বলতে একটু আগে যখন পিয়ান সবাইকে মারছিল তখন টোমানের ভেতরে একটা স্পিড চলে এসেছিল, ওরা সবাই মোটিভেশন পাচ্ছিল। বাট এখন ইজানার এই লাথির পাওয়ার দেখে সবাই অবাক হয়ে যায় এবং এরপর আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে ইজানা ছোট ছিল। ইজানা যখন স্কুলের মধ্যে ছিল তখন অনেকগুলো ছেলেকে সে একাই মেরে রেখেছিল, কিন্তু মার খাওয়ার পর কিছু ছেলে উঠে এসে বলেছিল যে আপনি অনেক ভালো ফাইট করতে পারেন, আমরা আপনাকে আজ থেকে লিডার মানতে চাই, আপনি আমাদের লিডার হয়ে যান। তো ইজানা তখন বলেছিল আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা একসাথে থাকবো, কিন্তু ভবিষ্যতে আমাদের আরো ভয়ঙ্কর হতে হবে। মানে ওভাবে আর কি ইজানা শুরু হয়েছিল এবং ইজানা অনেক ভয়ঙ্কর একটা ফাইটার। তো এরপর ইজানা করে কি তার সাথে থাকা যে 5 জন ছেলে ছিল, মানে ওই একটু আগে ফ্ল্যাশব্যাক যে দেখানো হলো যে 5 জনকে নিয়ে তৈরি হয়েছিল এই গ্যাংটা, তো এই 5 জনকে টোমানের দিকে পাঠায় এবং বলে এবার তোমাদের পালা, ওদেরকে মেরে শেষ করে দাও। তো যাই হোক, এরা সবাই বিগ 4 বা বিগ 5 এর অংশ ছিল এবং তারা সবাই মেন টার্গেটের সাথে লড়াই করার জন্য এগিয়ে যাচ্ছিল, যেমন তাকেমিচি, হাকাই, অ্যাংরি, চিফিও এবং ইনোপি। তো ওদের সাথে ফাইট শুরু হয়ে যায়। তো ইনোপির সামনে তখন মোচি এসে সামনে পড়ে। তো ইনোপি তখন বলে আমি কোকোকে এখান থেকে নিয়ে যাব, তুমি কোকোকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। বাট তখনই পেছন থেকে কোকো আসে এবং ইনোপির উপর হামলা করে। আর এখানে আমরা কোকোকে অনেক বেশি চেঞ্জ দেখতে পাই। আর অন্যদিকে কাকুচির মোকাবেলা হয় তাকেমিচির সাথে। তাকেমিচি তখন বলে তোমার কি মনে হয় তুমি আমাকে মারবে? কাকুচি বলে হ্যাঁ। আর তাকেমিচি তখন বলে আমার মনে হয় না তুমি এই ফাইট করতে চাও, কারণ তুমি আমাকে একবার বলেছিলে যে আমাদের টোমানে একটা ধোঁকাবাজ রয়েছে, তুমি আমাকে অলরেডি সাহায্য করতে চেয়েছিলে তাই না? মানে তাকেমিচি এখনো কাকুচুকে বন্ধু ভাবে, কিন্তু কাকুচু এখানে পেছনে যাওয়ার জন্য আসেনি। কাকুচু ডাইরেক্ট তাকেমিচিকে বলে তুমি হয়তো আমার বন্ধু, বাট এখানে আমার কিছুই করার নেই। কিন্তু তখন তাকেমিচি বলে আমি টেনজোকো গ্যাংকে ধ্বংস করে দেবো এবং টেটা কিসাকিকে মেরে তার উপর প্রতিশোধ নেব। বাট কাকুচু তখন বলে তুমি কিছুই করতে পারবে না। এর কারণটা হচ্ছে টেটা কিসাকি অনেক হায়ার পজিশনে রয়েছে আর ওই পর্যন্ত তুমি যেতেই পারবে না। আবার এইদিকে ইনোপি কোকোকে বোঝানোর চেষ্টা করে, বাট মুচে তখন বলে কোকো নিজেই বেছে নিয়েছে এই গ্যাংটা। আবার কোকো বলে হ্যাঁ আমি নিজেই বেছে নিয়েছি এই গ্যাং, এটা আমার সিদ্ধান্ত, আমি টোমানে একদম টাকা ইনকাম করতে পারি না, সবচেয়ে ভালো হবে ইনোপি তুমি এখানে চলে আসো, আর আমি তোমার জন্য একটা পজিশন অলরেডি এখানে রেখে দিয়েছি, তুমি এখানে যদি আসো কিছুদিনের মধ্যেই তুমি অফিসার হয়ে যাবে, অনেক টাকা কামাতে পারবে। আর তুমি তো জানোই এখন এই মুহূর্তে টোমান হেরে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না, তো আজকের জন্য সবকিছু আমার উপর ছেড়ে দাও এবং এই ব্যাপারে তুমি কখনো আফসোস করবে না। ইনোপি তখন বলে কোকো তুমি আমার উপর থেকে হাত সরাও, আমি আমার জীবন এবং আমার ব্ল্যাক ড্রাগন তাকেমিচির উপর অর্পণ করেছি, আর আমার কোনো ইচ্ছা নেই তোমার এই গ্যাংয়ে জয়েন হওয়ার। আর তুমি কতদিন আকানের ব্যাপারে ভাবতে থাকবে? কিন্তু আকানের নাম শুনে কোকো পাগল হয়ে যায় এবং পাগল হয়ে সে ইনোপির গলা ধরে মারতে থাকে এবং উল্টো ইনোপিকে বলে তুই আকানের পেছনে পড়ে রয়েছিস, আমি না, বুঝলি? তুই এখনো ব্ল্যাক ড্রাগন বানাতে চাস, তুই কি জানিস তুই নিজেই ব্ল্যাক ড্রাগনে 12টা বাজিয়েছিস? তো ইনোপি তখন বলে হ্যাঁ আমি ব্ল্যাক ড্রাগনে 12টা বাজিয়েছিলাম, কিন্তু তোমারও বুঝতে হবে আমি আকানে নই, কিন্তু এই আকানেটাকে। এবং আকানের নাম শুনেই কোকো এত রেগে গেল কেন? তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায় এবং এরপরে যে আকানের স্টোরিটা রয়েছে, আই মিন কোকো, ইনোপি, আকানের যে ব্যাক স্টোরিটা রয়েছে সেটা আসলে খুব মর্মান্তিক এবং অন্যরকম একটা স্টোরি। এবং এই সিরিজের প্রত্যেকটা যে ক্যারেক্টার, শুধুমাত্র এই সিরিজের না, জাপানিজ এনিমির যে ব্যাক স্টোরি গুলো থাকে ক্যারেক্টারদের, সেগুলো বরাবর অনেক স্পেশাল হয়ে থাকে এবং ওগুলো বরাবরই ওই ক্যারেক্টারটিকে অনেক ডেভেলপ করে দেয়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমাদেরকে নিশ্চিত করছি টোকিও রিভেঞ্জার্স এর আর যে কটা পর্ব আছে আমি দায়িত্ব মতো শেষ করে তারপরে চ্যানেল থেকে বিদায় নেবো, তার আগে নিচ্ছি না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর একটা কথা, গরমে কেমন লাগছে সবার তোমাদের? হ্যাঁ, ব্রুটাল হয়ে যাচ্ছে। এতদিন তো ছিল মানে শালারা একজন আরেকজনকে মনে করো কি মারতো বাজে ভাবে, কিন্তু এখন খাওয়াও ধরছে ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, গরম এমনি খেয়ে ফেলছে সবাইকে, তার উপর পিকল যদি খাওয়া ধরে মুশকিলই। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।